নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের শেষটা বাকি আছে জানা, দৈব সংজ্ঞা না সংজ্ঞা গ্রুপে পাঠানো হয়েছে, পাইছেন? হ্যাঁ জানতে পাইছি। খুব সুন্দর করে আস্তে আস্তে পড়েন, পড়তে পড়তেই যেন বোঝা হয়ে যায় এভাবে। জানতে আমি করতাম। হ্যাঁ, অভিধর্মের অরূপবচর ভূমির ক্রমধারায় আকিঞ্চেতন ধ্যানের ঠিক পরেই আসে নৈব সংজ্ঞা না সংজ্ঞা ধ্যান। এটি হলো অরূপ ধ্যানের চতুর্থ ও চূড়ান্ত স্তর এবং সমগ্র জাগতিক সমাধির সর্বোচ্চ চূড়া। অভিধর্ম ও বিশুদ্ধি মার্গের আলোকে এই পরম সূক্ষ্ম ধ্যানের বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হলো। নামকরণের অর্থ ও মনস্তাত্ত্বিক অবস্থা। নৈব সংজ্ঞা না সংজ্ঞা শব্দটির আক্ষরিক অর্থ হলো সংজ্ঞা বা চেতনা নেই, সংজ্ঞা নেই, আবার সংজ্ঞার অভাবও নেই। অভিধর্মের ব্যাখ্যা এই স্তরে চিত্ত এত বেশি শান্ত এবং সূক্ষ্ম হয়ে যায় যে সাধারণ অর্থে কোনো সংজ্ঞা বা মানসিক অনুভূতির উপস্থিতি টের পাওয়া যায় না। তাই একে নৈব সংজ্ঞা বা চেতনাহীন মনে হয়। কিন্তু অচেতন স্তরে অত্যন্ত সূক্ষ্ম একটি সংজ্ঞার অস্তিত্ব ঠিকই থেকে যায়, যার কারণে চিত্ত পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় না। তাই একে না সংজ্ঞা বা সম্পূর্ণ চেতনাহীনও বলা যায় না। একটি সুন্দর উপমা বিশুদ্ধি মার্গে। একজন পরিবারক যখন দেখেন যে পাত্রে সামান্য তেল লেগে আছে, কিন্তু তা দিয়ে কোনো কাজ চালানো যাবে না, তখন তিনি বলেন তেল নেই। আবার কেউ যখন পাত্রটি ধুতে যান, তখন বলেন তেল আছে। এই ধ্যানের চেতনাও ঠিক তেমনি। স্থূল কাজের জন্য তা অনুপস্থিত, কিন্তু সূক্ষ্ম কাজের অস্তিত্ব হিসাবে তা উপস্থিত। 2. ধ্যানের প্রক্রিয়া। আকিঞ্চয়তন থেকে উত্তরণ। আকিঞ্চয়তন ধ্যান থেকে এই সর্বোচ্চ ধ্যানে পৌঁছানোর প্রক্রিয়া
জিনিসটি অত্যন্ত সূক্ষ্ম। আলম্বনের অসারতা দর্শন। যোগী প্রথমে আকিঞ্চয়তন ধ্যানে কিছুই নেই বা শূন্যতা এই আলম্বনে অবস্থান করেন। এক সময় তিনি উপলব্ধি করেন যে এই কিছুই নেই ভাবনার মধ্যেও এক ধরনের মানসিক স্থূলতা বা প্রচেষ্টা রয়ে গেছে। আলম্বন পরিবর্তন। তিনি তখন আকিঞ্চয়তন চিত্তের সেই শান্ত ও সূক্ষ্ম অবস্থাকেই আলম্বন হিসেবে গ্রহণ করেন। আকিঞ্চয়তন চিত্তের সেই শান্ত সূক্ষ্ম অবস্থাকে আলম্বন হিসেবে গ্রহণ করেন। তিনি অনুধাবন করেন যে আকিঞ্চয়তন ধ্যানই পরম শান্ত। এই চরম শান্ত অবস্থার প্রতি চিত্তকে নিবদ্ধ করতে করতে তিনি এমন এক স্তরে পৌঁছান যেখানে আলম্বন এবং চিত্তের মধ্যকার দূরত্ব মুছে যায়। পরম সূক্ষ্মতা লাভ। চিত্ত তখন কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ বস্তুর রূপ না নিয়ে এক পরম শান্ত, নিষ্ক্রিয় ও অতি সূক্ষ্ম অবস্থায় নিমজ্জিত হয়। চিত্ত ও চৈতসিকের বিনাশ। অভিধর্মের মানসিক উপাদান বিশ্লেষণ অনুযায়ী এই ধ্যানের অঙ্গ মাত্র দুটি, উপেক্ষা এবং একাগ্রতা। তবে পূর্ববর্তী আকিঞ্চয়তন ধ্যানের তুলনায় এখানকার উপাদানগুলো এতটাই সূক্ষ্ম যে অভিধর্মের পরিভাষায় একে বলা হয় সংখ্যালঘু চৈতসিকের অবস্থা। এখানে বেদনা বা অনুভূতি, সংজ্ঞা বা উপলব্ধি, চেতনা বা ইচ্ছা সব মানসিক স্কন্ধ তাদের চরমতম সূক্ষ্ম অবস্থায় অবস্থান করে। অস্তিত্বের ভূমি ও পরম আয়ু। জাগতিক বা লোকীয় জগতের মধ্যে এটি সর্বোচ্চ স্তর। কোন যোগী বা ধ্যানী এই ধ্যান অবস্থায় থাকা অবস্থায় মারা গেলে তিনি 31 অস্তিত্বের ভূমির সবার উপরে অবস্থিত নৈবসঙ্গানা সংঘাতায়তন অরূপ ভূমিতে পুনর্জন্ম লাভ করেন। কনফিক সংঘাতায়ন অরূপ ভূমিতে পুনর্জন্ম লাভ করেন। এই ভূমিকে ভবাগ্র বা জগতের সর্বোচ্চ চূড়া বলা হয়। অরূপ জগতের এই ভূমিতে কোনো বস্তুগত শরীরের অস্তিত্ব থাকে না। অভিধর্ম অনুসারে এখানকার আয়ুষ্কাল অবিশ্বাস্য রকমের দীর্ঘ, 84,000 মহাকল্প। বৌদ্ধ সাধনায় এর গুরুত্ব ও সীমাবদ্ধতা। ঐতিহাসিক প্রেক্ষাপট। সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভের আগে তার গুরু উদ্ধব রামপুত্রের কাছ থেকে এই নৈবসঙ্গানা কনফিক সংঘাতন ধ্যানটি শিখেছিলেন এবং এতে সিদ্ধি লাভ করেছিলেন। কিন্তু তিনি দেখেছিলেন যে এটিও জন্ম মৃত্যুর চক্র বা সংসার থেকে চিরতরে মুক্তি দিতে পারে না। নিরুৎ সমাপত্তি। অভিধর্ম ও সূত্রান্ত অনুসারে এই ধ্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনাগামী বা অরহৎগণ যখন তাদের সমস্ত মানসিক প্রক্রিয়াকে সাময়িকভাবে সম্পূর্ণ স্তব্ধ করে দিতে চান বা যাকে নিরোধ সমাপত্তি বলা হয়, তখন তাদের এই নৈবসঙ্গানা কনফিক সংজ্ঞায়তন ধ্যানে প্রবেশ করেই সেই পরম শূন্যতার স্তরে যেতে হয়। চূড়ান্ত বিচারে আকিঞ্চয়তনের মতো এই ধ্যানটিও জাগতিক। এই পরম শান্ত অবস্থা থেকে বের হয়ে যখন একজন সাধক বিপাশানা ভাবনার
মাধ্যমে নাম রূপের অনিত্যতা দর্শন করেন, তখনই কেবল চার আর্য সত্যের পূর্ণ উপলব্ধি ঘটে এবং চিত্ত নির্বাণ লাভ করে। উপাসক দীপেন বাবু, পুতুল বাবু আসছেন? উপাসক পুতুল বাবু, বুঝছেন তো না? এমনি তো আলোচনা করার প্রয়োজন তো নাই। ভালো হয়। এটা শেষে একটু ভালো করে এই এক লাইনে পুতুল বাবু, এক লাইন করে আলোচনা করার উপায় আছে আপনার? দীপেন বাবু আলোচনা করেন এক লাইন করে। অভিধর্মের পূর্ববচর ভূমির প্রমোধারায় আকিঞ্চায়তন ধ্যানের ঠিক পরে আসে নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধ্যান। এটি হলো রূপ ধ্যানের চতুর্থ ও চূড়ান্ত স্তর এবং সমগ্র জাগতিক সমাধির সর্বোচ্চ চূড়া। এত দূর পর্যন্ত সবাই বুঝছেন? কোনো অসুবিধা নাই কারো? তারপরে অভিধর্ম ও বলেন দীপেন বাবু। অভিধর্ম ও বিশুদ্ধি মার্গের আলোকে এই পরম সূক্ষ্ম ধ্যানের বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হলো। নামকরণের অর্থ ও মনস্তাত্ত্বিক অবস্থান। নৈব সংজ্ঞা না সংজ্ঞা শব্দটির আক্ষরিক অর্থ হলো সংজ্ঞা বা চেতনা নেই, আবার সংজ্ঞার অভাবও নেই। এটা কি বলা দরকার আছে? কারণ নিচে ব্যাখ্যা দিচ্ছে। এমনি কথাতেই তো বুঝে গেছেন না? এটা এমনিতে আক্ষরিক অর্থ মানে নৈব সংজ্ঞা না সংজ্ঞা? নৈব সংজ্ঞা না সংজ্ঞা? নৈব না এগুলো বলতে নাই, এটা বুঝাচ্ছে কি? হ্যাঁ, শব্দটি ভাঙলে পাওয়া যায় কিছুই না বা অভাব, আয়তন অর্থে ক্ষেত্র বা আলম্বন, অর্থাৎ যেখানে কোনো কিছুরই অস্তিত্ব নেই এমন একটি মানসিক ক্ষেত্র। অভিধর্মের ধ্যানতত্ত্বে এটি অরূপগোচর চিত্তের অন্তর্গত চারটি ধ্যানের মধ্যে তৃতীয়। চারটি ধ্যানের মধ্যে তৃতীয়। এটা আকিঞ্চয়তনের কথা আসছে কেন? এটা নয় বান্তের পরে পরেরটা। অভিধর্মের অরূপগোচর ভূমির ক্রমধারা এখান থেকে আকিঞ্চয়তনের ঠিক পরে আসে নৈব সংজ্ঞা না সংজ্ঞা। শব্দটির আক্ষরিক অর্থ হলো সংজ্ঞা বা চেতনা নেই, আবার সংজ্ঞার অভাবও নেই। অভিধর্মের ব্যাখ্যা এই স্তরে চিত্ত এত বেশি শান্ত সূক্ষ্ম হয়ে যায় যে সাধারণ অর্থে কোনো সংজ্ঞা বা মানসিক অনুভূতির উপস্থিতি টের পাওয়া যায় না।
উপস্থিতি টের পাওয়া যায় না, কিন্তু একেবারে নাই বলা যায় না। এমনি এটা আছে যে এটা টের পাওয়া যায় না আর কি, কিন্তু একেবারে নাই বলা যায় না। তাই একে নৈব সংজ্ঞা বা চেতনাহীন মনে হয়। ঠিক ওই অবস্থাটাকে মনে হয় যে কি একেবারে অনুভূতি শূন্য বা চেতনা শূন্য এরকম মনে হয়। কিন্তু অবচেতন স্তরে অত্যন্ত সূক্ষ্ম একটি সংজ্ঞার অস্তিত্ব ঠিকই থেকে যায়। এই কথাটা বৌদ্ধিক চিন্তা থেকেই আসে। বৌদ্ধিক চিন্তার বা বুদ্ধ দর্শনের অগোচরে এই কথাটা এভাবে আসে না। আর যদি এই কথাটা এভাবে সকলের কাছে ধরা পড়তো, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আরো উত্তরণের, আরো মুক্তির চেষ্টা তাদের থাকতো। লোকীয় সাধকগণ এইভাবে বুঝেন না। এটা শুধু বৌদ্ধিক চিন্তায় আবিষ্ট সাধকগণই এটা বুঝতে পারেন, এবং এই লেখাটা কিন্তু বৌদ্ধিক চিন্তায় আবিষ্ট সাধকগণেরই লেখা। সেভাবেই মানে কথাটা আসছে, ঠিকই থেকে যায়। যার কারণে আর এই নামটাও এমন ছিল না। আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম, সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হওয়ার আগে তিনি উদ্যোগ রামপুত্রের কাছ থেকে এটা শিখেছিলেন। তখন এই নাম এইভাবে ছিল না। আমরা এখন যে নামগুলো পাচ্ছি এগুলো বুদ্ধ প্রজ্ঞাপিত নাম। বুদ্ধ এই নামগুলো প্রজ্ঞাপন করেছেন। যার কারণে চিত্ত পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় না, তাই একে নাসংজ্ঞা বা সম্পূর্ণ চেতনাহীন বলা যায় না। আগেরটা এবং এই আকিঞ্চায়তন বা এই দুইয়ের মধ্যে তফাৎ, ব্যবধানটা নিচের এই উদাহরণ যেটা আছে, উপমা যেটা আছে, এটাতে একটু পরিষ্কার হবে। খুব কাছাকাছি বিষয়টা, কাছাকাছির মধ্যেও মূল কথাটা তেমনভাবে আসা নাই। আকিঞ্চায়তনের মধ্যে আমরা বিজ্ঞানের অস্তিত্ব খুঁজতে গিয়ে আমরা কিছুমাত্র অস্তিত্ব খুঁজে না পাওয়ার কারণে, না দেখার কারণে যেই মনোভাব তখন উৎপত্তি হয়েছে সেটার নাম আকিঞ্চায়তন। কিছুর অভাব, কিছুমাত্র দেখানোর মতো পরিস্থিতি নাই, ওই অবস্থা ওটা ছিল। আর এগুলো একটার সঙ্গে একটা কিন্তু লিঙ্ক। এখন হচ্ছে যে কিছুমাত্র দেখার যে কার্যক্রমটা এতক্ষণ ধরে চালিয়েছে বিজ্ঞানের একটা অস্তিত্ব খোঁজার জন্য, কে চালাচ্ছে? এটা ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিজ্ঞান, যে এই জিনিসটা এতক্ষণ দেখাশোনা করতেছে। কে দেখাশোনা করতেছে এটা দেখার চেষ্টা করতেছে এখন। বিষয়টা অতি সূক্ষ্ম। যে এই বিষয়টা এতক্ষণ খোঁজার চেষ্টা করতেছে
এখন ওকে দেখার, ওই চেতনাটাকে দেখার। এটা আরো সূক্ষ্ম জায়গায় এসছে। এই চেতনাকে দেখতে গিয়ে তখন পুরো সংজ্ঞাহীন বা চেতনাহীন নৈব সংজ্ঞা বা সংজ্ঞা নাই বলেই ওনার ধারণা হয়েছে, বা ওই সংজ্ঞার কোনো অস্তিত্ব আছে বলে তিনি আর বলতে পারতেছেন না। বিষয়টা খুব কাছাকাছি, কিন্তু একই না, একটু দূরত্ব আছে। একই বিষয় না। ওটা বিজ্ঞানের অস্তিত্ব দেখতে চাইছিল, আর এখন দেখতেছে যে এই বিজ্ঞানের অস্তিত্ব কে দেখতেছে, ওকে দেখার চেষ্টা করতেছে। কে দেখতেছে? দেখতেছে যে ওই বিষয়টা কে, কি, ওটাকে দেখা হচ্ছে এখন এই লাস্টের পর্যায়ে। এটা চূড়ান্ত। এটা দেখতে গিয়ে দেখতেছে যে এটা কেউ এখন সংজ্ঞা নাই বলে তিনি বলতে বাধ্য হয়েছেন, বা নাই বলতেছেন। নৈব সংজ্ঞা, না সংজ্ঞা। আর অভিধর্মের দৃষ্টিকোণ থেকে, বৌদ্ধ চিন্তাবিদদের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে একেবারে সংজ্ঞা নাই বা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা এক কথা। বুঝতে পারা যাচ্ছে না, সেটা এক কথা। কিন্তু না থাকলে এই চিন্তা, এই ভাবনাও কিভাবে চলতো, কিভাবে চলবে? সুতরাং আছে, কিন্তু এটাকে আছে বলে দেখানোর মতো পর্যায়ে পরিস্থিতি নাই। এত সূক্ষ্ম যে এটা বুঝার মতো পরিস্থিতি নাই, জানার মতো পরিস্থিতি নাই। যে কোনো সাধকের কাছেই এটা এভাবেই অনুমেয় হয়। এটাই হচ্ছে যে মূলত এই নৈব সংজ্ঞা, না সংজ্ঞা, এটা মূল বিষয়। আর বাকিগুলো আমরা পড়তে পড়তে আস্তে আস্তে ক্রমান্বয়ে বুঝবো। নৈব সংজ্ঞা, না সংজ্ঞায়তন কেউ না বুঝে থাকলে বলেন। চারটা, একটার সঙ্গে একটা লিঙ্ক। এগুলো একটা বুঝলে ক্রমান্বয়ে দ্বিতীয়টা বুঝতে সোজা, দ্বিতীয়টা বুঝলে তৃতীয়টা সোজা, তৃতীয়টা বুঝলে চতুর্থ। এটা বোঝা কষ্ট নাই। আমি যেটা বলছি এটা আবার এখানে লেখা নাই, কিন্তু আমাদের মূল বইয়েও আপনি লেখা পাবেন না। এটা ক্রমান্বয়ে আপনি বুঝতে বুঝতে এইভাবে আসতে হবে। নর্মালি কিন্তু লেখা নাই। হ্যাঁ, উপাসক দীপেন বাবু যেটা বলতে চাইছেন বলেন। আমি তো আমরা কি বলে, এখানে যেহেতু নৈব সংজ্ঞা, না সংজ্ঞা বলতেছে, তাহলে এখানে ওই সাধক সে সংজ্ঞা মানে অনুপস্থিত, সেটা মানে উপস্থিতি টের পাচ্ছে না, সেজন্য তার মনে হচ্ছে সংজ্ঞা নাই, কিন্তু আবার মনে হচ্ছে কিছু একটা আছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে করেন শরীরে কোথাও ব্যথা হলো, কিন্তু প্রথম মানে তার মনে হচ্ছে ব্যথা নাই, কিন্তু মনে হচ্ছে কিছু একটা হচ্ছে এখানে, অনেকটা এই ধরনের, তাই না বন্ধু? হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে এখন নবসংজ্ঞা, না সংজ্ঞা যেটা হচ্ছে, এটা পৌরবচর কুশচিত্ত হয়ে যাচ্ছে। কিন্তু এইটা আসলে কিভাবে, মানে এটা আমরা চিত্তের ক্ষেত্রে যেটা দেখে এসেছি যে মানে এটা যবন পর্যন্ত যাওয়ার পর তারপর এইগুলো চিত্ত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তো সে সংজ্ঞা পর্যন্ত গেছে, এবং সে এটা নিয়ে এমন কিছু হচ্ছে না যেটার কারণে এটা একটা কুশল চিত্তের মধ্যে যাচ্ছে, এটা ক্রিয়া চিত্ত তো, মানে ক্রিয়া চিত্তের কাছাকাছি হয়ে যাচ্ছে না এই জায়গাটা। ক্রিয়া চিত্তের কাছাকাছি হয় নাই। আমাদের এখানে এখনো আলম্বন আছে, আলম্বন নিয়ে তিনি ধ্যানও করতেছেন। পুরো সিস্টেমটা আবার একটু মনোযোগ দেন। আমরা আকাশ অনন্ত এটা বোঝার জন্য রূপের অনস্তিত্ব অবস্থা অনুভব করতে হয়।
তখন সর্বদিকে, উপরে নিচে ডাইনে বাঁয়ে ওটাই সেটাই, সর্বদিকে আকাশ দেখেন। যদি আমি কোনো গ্রহ নক্ষত্র মাঝখানে যদি দেখি, তাহলে এটার অনন্ত বলা যাচ্ছে না, ওখানে সীমা আছে। এই সাধকগণ কোনো গ্রহ নক্ষত্র মাঝখানে আর দেখেন না, রূপের কোনো লেশ মাত্র ওনার হৃদয় পটে, মানস পটে আর দেখা যায় না, দেখেন না। এটা আকাশ অনন্তায়তন ভাবনাকারীর এটা লক্ষণ। এবারে তিনি আলম্বন পরিবর্তন করেছেন, দ্বিতীয় ধ্যানে উন্নতি হচ্ছেন, বিজ্ঞান অনন্ত। কিভাবে এটাতে গেল? এই অনন্ত আকাশকে জানতেছে, বুঝতেছে, দেখতেছে কে? এটা তো আমি চোখ দিয়ে দেখতেছি না, এটা তো আমার অন্তরের দেখা, মনের দেখা। তাহলে মন বা বিজ্ঞান এটাকে দেখতেছে। এই অনন্ত বিষয়কে কিভাবে দেখতে পাচ্ছে? নিশ্চয়ই আমার অনন্ত বিজ্ঞানের প্রয়োজন হয়েছে। এখন আকাশের চিন্তা, আকাশের প্রতি দৃষ্টিভঙ্গি সরিয়ে বিজ্ঞানের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। বিজ্ঞান অনন্ত। এখন বিজ্ঞানকে তিনি অনন্ত বলতে শুরু করলেন। এটা দ্বিতীয় পর্যায়ে। আগেরটার থেকে এটা আরো বেশি সূক্ষ্ম। এই বিজ্ঞান অনন্ত বলতে বলতে এর তৃতীয় ধাপ, বিজ্ঞানের অস্তিত্ব, বিজ্ঞানের এত বেশি ব্যাপক, বিষম, অনন্ত হওয়ার পর, অনন্ত হওয়া অবস্থায় ঠিক ওটা দেখার মধ্যে রয়েছে। ওটা দেখতে গিয়ে এটা এত বেশি জুমের কথা মনে আছে, এত বেশি জুম হয়েছে, সেই তার পুরো অস্তিত্বটা এখন দেখার চেষ্টা করতেছে। তখন এটা কিঞ্চনের অভাব বা কিছুর অভাব হয়ে গেছে, কিছু বলার মতো আর যে পরিস্থিতি নাই। যে কোনো একটা জায়গার মধ্যে দেখতে গেলে বা যেখানেই দেখুক, একটা এক প্রান্তীয় দেখুক, পুরো প্রান্তীয় দেখুক, এত বেশি চিত্রানো হয়েছে, এটা কিছু বলার পর্যায়ে পরিস্থিতি পর্যন্ত নাই। এটা কিঞ্চনের অভাব বা কিছুর অভাব। এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে এই যে কিছুর অভাব নির্বাচন করলো, কে করেছে? বিজ্ঞান করেছে, আমাদের চেতনা করেছে। তাহলে এই কিছু নাই বললাম যে কিছু নাই হিসাবে কাকে দেখতেছি? আমি বিজ্ঞানকে দেখতেছি, বিজ্ঞানের অস্তিত্বকে দেখেছি। তাহলে একই সঙ্গে এই বিষয়টা যে দেখতেছে, যেই বিষয়ে দেখতেছে, যে বিজ্ঞানে দেখতেছে, ওই বিজ্ঞানের সঙ্গে আমার দেখার কার্যক্রম যে পরিচালনা করতেছে, যে বিজ্ঞানটা পরিচালনা করতেছে, সেই বিষয়টাও অতি সূক্ষ্ম হয়ে গেছে না? এখন ওই বিজ্ঞানের অস্তিত্ব বাদ দিয়ে যে দেখার কার্যক্রম করতেছে, ঠিক ওই অবস্থাটাকে দেখতেছে। ওই অবস্থা যেহেতু, ওখানে যেহেতু আমি ওর অস্তিত্ব টের পাই নাই, এখন এই চেতনার অস্তিত্ব, এই চেতনার অস্তিত্ব এখন কি পরিস্থিতি? এটাকে একেবারে নাই নইব। উদাহরণ দেওয়া হয়েছে কিরকম? এই উদাহরণটা পুরোপুরি এখানকার সঙ্গে একেবারে পুরোপুরি হয় এমন বলা যায় না। আমাদেরকে পূর্বেই বলা হয়েছে এটা কোনো উদাহরণ উপমার মাধ্যমে এই পর্যন্ত যাওয়া যাবে না। জাস্ট উদাহরণ মানে উদাহরণ দিয়ে কখনো এই পর্যন্ত পৌঁছা যাবে না, এটা সরাসরি বোঝা যাবে না। উদাহরণ দিয়েছে জাস্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। উদাহরণ দিয়েছে কি? এখানে একটা পাত্রের মধ্যে তেল ছিল,
তেল একেবারে কেঁচাই কুচাই নিয়ে ফেলার পরেও এখানে একটু করেও হইলেও তেল তেলা করে থাকে বাটির মধ্যে বা গামলার মধ্যে থাকে, এভাবে নেওয়া হয়েছে, পরেও থাকে। তো সেখানে তেল আছে ওভাবে বলা যায় না। আবার একেবারে তেলের কোনো অস্তিত্ব নাই, ঠিক ওরকমও যেমন আমরা বলতে পারি না। এটা সাবান দিয়ে ধুয়ে মুছে শেষ করলে তখন বলতে পারবো হ্যাঁ আর অস্তিত্ব নাই, কিন্তু এর আগ পর্যন্ত এটাতে তেলগুলো লেগেই থাকে, এ তেলের অস্তিত্ব আছেই। ঠিক একইভাবে এখানে অতি সূক্ষ্ম হয়ে গেছে বটে, এখন আর চিত্ত আছে, চেতনা আছে, সংজ্ঞা আছে, এরকম আর বলা যাচ্ছে না। নৈব সংজ্ঞা না সংজ্ঞা, সংজ্ঞাকে বাদ দিয়ে একেবারে চিরতরে বেনিশ নাই ওইভাবেও বলা যাচ্ছে না। নৈব সংজ্ঞা না সংজ্ঞা কথাটা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সংজ্ঞার অস্তিত্ব বিদ্যমান আছে, ওটাই। তবে এটাকে অন্যান্য ধর্মগ্রন্থের অন্যান্য সাম্প্রদায়িকতা এই ধ্যানের পর্যায়কে ব্রহ্মবৈলীন্য বা ব্রহ্মনির্বাণ বা চিত্তের অস্তিত্বের সমাপ্তি এভাবেও বিভিন্ন ধর্মমত প্রকাশ করেন। কিন্তু বৌদ্ধ আচার্যগণের মতে, বুদ্ধের আলোচনা মতে ওই জায়গাটা সূক্ষ্ম চেতনার অস্তিত্ব এটা আছে, এবং আবার তার সেই আয়ুষ্কাল শেষে, সেই ধ্যানচিত্ত শেষে আবার সে স্বাভাবিক সব কিছু সাধারণ মানুষের মতো, সাধারণ প্রাণীর মতো আবার হয়ে যাইতে পারে। সেখান থেকে ডাউন হইলে, আয়ুষ্কাল শেষ হইলে, অনিত্যতার কারণে। আশা করি বুঝতে পারছেন এই নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন। তারপরে ধ্যানের প্রক্রিয়া, এখান থেকে ধ্যানের প্রক্রিয়া আকিঞ্চায়তন থেকে উত্তরণ। আকিঞ্চায়তন ধ্যান থেকে এই সর্বোচ্চ ধ্যানে পৌঁছানোর প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম। আলম্বনের অসারতা দর্শন। যোগী প্রথমে আকিঞ্চায়তন ধ্যানে কিছুই নেই এই আলম্বনে অবস্থান করেন। এক সময় তিনি উপলব্ধি করেন যে এই কিছুই নেই ভাবনার মধ্যেও এক ধরনের মানসিক স্থূলতা বা প্রচেষ্টা রয়ে গেছে। বুঝছেন? এই যে প্রচেষ্টা, ওই যে সূক্ষ্ম বিষয়কে দেখার যে প্রচেষ্টা প্রয়াস করেছে, দেখছেন? প্রচেষ্টা, এই কথাটা দিয়ে কিন্তু এটা বুঝার একটা ব্যাপার আছে। এই প্রচেষ্টাগুলো কে করতেছে? এটা দেখার চেষ্টা কে করতেছে? চেষ্টা করতেছে না? সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়টাকে দেখার চেষ্টা করতেছে না? এই যে প্রচেষ্টা রয়ে গেছে, দেখছেন? এটা দিয়ে কিন্তু এটা বুঝতে খুব সোজা। এই চেতনাটা বা সংজ্ঞাটা, সংজ্ঞা বলা হচ্ছে আর কি এখানে, নৈব সংজ্ঞা না সংজ্ঞা। সংজ্ঞা তো চিনি আমরা, সংজ্ঞা মনে আছে তো সবার? সর্বচিত্ত সাধারণ চিত্তসুখের সংজ্ঞা। তারপরে আলম্বন পরিবর্তন। তিনি তখন আকিঞ্চায়তন চিত্তে সেই শান্ত ও সূক্ষ্ম অবস্থাকে আলম্বন হিসেবে গ্রহণ করেন। ভ্রান্তি উপরে আমরা আকিঞ্চায়তন ধ্যান ওইখানে আলম্বন আমি যে তো কথাগুলো ছিল। বলছি এতক্ষণ, এটা যদি বুঝে থাকেন এই লাইনটা খুব সুন্দর করবে। আকিঞ্চায়তন চিত্তের, আকিঞ্চায়তন চিত্তের মানে আকিঞ্চায়তন অবস্থাকে যে চিত্ত দেখেছে, ওই চিত্তটাকে, ওই সংজ্ঞাটাকে, বুঝতে পেরেছেন?
যে দেখেছে ওটাও একটা চিত্ত, আকিঞ্চয়তন ওটাও একটা চিত্ত, ওটাও বিজ্ঞান, বিজ্ঞান মানে ওটাও চিত্ত। ওই চিত্তকে আবার আরেকটা চিত্ত দ্বারা দেখেছে। কোন চিত্ত দ্বারা? যে এটাকে নিরীক্ষণ করতেছে। আমাদের উপাসক পুতুলবাবু একটা কথা বলেছিলেন, চিত্তকে চিত্ত দ্বারা দেখা। মনে আছে পুতুলবাবু? এই আকিঞ্চয়তন এটাও একটা চিত্ত, আবার এই অবস্থাকে যে অবস্থায় দেখতেছে সেটাও একটা চিত্ত। চিত্তকে চিত্ত দ্বারা দেখা। এই জন্যই বলা হয় খুব সুকঠিন। হ্যাঁ, খুব সুকঠিন। একসঙ্গে দুই চিত্তের অস্তিত্ব নাই। তাহলে ওইটা এখানে রয়ে গেছে, এটা দিয়ে আবার দেখতেছে নতুনভাবে, তাহলে এখানে দুইটা চিত্ত একসঙ্গে কাজ করতেছে নাকি? না, দুইটা চিত্ত একসঙ্গে কাজ করতেছে না। এটা বেশি খুব সূক্ষ্ম জায়গাগুলো। হ্যাঁ, ওটা ওটার মতো করে ছিল, যখন হয়েছে যেমন হয়েছে, এটা সেই মতে সেই কালের ঘটনা শেষ। আমি সেই আগের ঘটনাগুলোকে কেন্দ্র করে এটা দেখতেছি যে মানে আগে ছবিটা আগেই শেষ হয়ে গেছে, তোলা শেষ, সবকিছু শেষ। কিন্তু আমার মনের মধ্যে এগুলো তুলে রেখে দিয়েছে এই চিত্ত, এখানে রেখে দিয়ে আগের বিষয়টাকে পুরো দেখতেছে যে ওটা ওই মুহূর্তে কিন্তু শেষ হয়ে যায়। বুঝছেন? এরা দুই চিত্ত একসঙ্গে এট এ টাইম কাজ করতেছে না, ওটা ওটা জায়গায় সমাপ্তি হতে রয়েছে। কিন্তু আমরা তো পড়েছি একটা চিত্তের সঙ্গে একটা চিত্তের কানেকশন, একটা চিত্তের সমস্ত বিষয় বলি আর একটা চিত্ত ধারণ করে রাখতেছে, এই বিষয়গুলো আমরা পড়েছি, মনে আছে? ওই ধারণ করার প্রক্রিয়ার মাধ্যমে এটা এক চিত্তের বিষয় আরেক চিত্তে গবেষণা করতেছে। অতি সূক্ষ্ম, একেবারে সূক্ষ্ম জায়গাগুলো। হ্যাঁ, করতে গিয়ে এখন এতক্ষণ আলম্বন ছিল আকিঞ্চয়তনকে, আকিঞ্চয়তন যে চিন্তা করেছে, এখন ওই চিত্তকে লাস্ট ওই চিত্তকে আলম্বন করা হয়েছে। এই জায়গাটা একদম খুব পরিষ্কার, সুন্দর করে দেখেন, আবার পড়লে বুঝে যাবেন। আবার একবার ওখানে জায়গাটা পড়েন। তিনি তখন আকিঞ্চয়তন চিত্তে সেই শান্ত ও সূক্ষ্ম অবস্থাকে আলম্বন হিসেবে গ্রহণ করেন। বুঝছেন এখন? আর কোনো হ্যাঁ বান্ধব। সমস্যা আছে? না না, এটাই পুরো নৈব সংজ্ঞা না সংজ্ঞায়িতন হচ্ছে এটাই, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়িতন ধ্যান এটাই। বুঝছেন? ঠিক এই লাইনটা। তিনি অনুধাবন করেন যে আকিঞ্চয়তন ধ্যানই পরম শান্ত। এই চরম শান্ত অবস্থার প্রতি চিত্তকে নিবদ্ধ করতে করতে তিনি এমন এক স্তরে পৌঁছান যেখানে আলম্বন এবং চিত্তের মধ্যকার দূরত্ব মুছে যায়। বুঝছেন এবার? না ভান্তে, লাইনটা বুঝিনি। অর্থাৎ ওই সূক্ষ্ম জায়গাকে যখন আমি আবার আরেকটা চিত্ত দ্বারা যখন দেখতে যাব, এমনিতেও ওই চিত্তের অস্তিত্ব আমি এমনিতেই খুঁজে পাচ্ছিলাম না, ওটা এমনিতেই সূক্ষ্ম হয়ে গেছিল। ওই সূক্ষ্ম জায়গাটাকে যখন বিচার ব্যাপক বিশ্লেষণ করতে যাব, তখন আমি এখানে আলম্বন আছে এটাও আর বলা যাচ্ছে না, আমি আছি, আমি এখন বর্তমানে আছি, আমার অস্তিত্ব আছে, ঠিক এই অবস্থাটাও বলা যায় না। আর নিজেকে আর খুঁজে পাওয়ার মতো যে পরিস্থিতি আর থাকে না। আশা করি বুঝে গেছেন। সূক্ষ্ম হইতে 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 এত সূক্ষ্ম হয়েছে, এখন ওই অবস্থাতে গিয়ে ওটার অস্তিত্ব খুঁজতে গিয়ে এখন এখানে আলম্বন আছে, এটাও ঠিক এখন বলতে পারতেছে না। সংজ্ঞা যেহেতু নাই, হ্যাঁ, পুরো সংজ্ঞা আসা নাই এই অবস্থাতে চলে গেছে। পুরো নাই একটা অবস্থার মধ্যে তিনি অস্তিত্বমান হয়ে থাকেন। নাই একটা অবস্থার মধ্যেই অস্তিত্বমান হয়ে থাকেন। নাই একটা অবস্থার মধ্যেই অস্তিত্বমান হয়ে থাকেন। এটাই বুঝছেন এখন দিবেন বাবু?
বাংলাতে আমি বুঝতেছি না। ক্লিয়ার হয় নাই না খুব? বাংলাতে এমনিতে ঠিক আপনি আপনি যেভাবে বলছেন এটা ঠিক আছে, বোঝা যাচ্ছে, কিন্তু আমি এখনো পুরোটা রিয়েলাইজ মানে করতে পারেন বিষয়টা না বুঝে পুরোটা, উঠতে হচ্ছে আর কি। রিয়েলাইজ হ্যাঁ করতে পারেন হ্যাঁ না। বান্দা আমি একটু বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বান্দা, আমরা যখন এর আগে মানে আমরা আকিঞ্চেতন ভাবনাটা করছি, তো আকিঞ্চেতন ভাবনার মধ্যে আমরা অনন্ত বিজ্ঞানকে নিয়ে আমরা এখানে মানে বিশ্লেষণ করে আমরা দেখছি যে এখানে ওই আমাদের বিজ্ঞান, আমাদের চিত্রটাও কিছু না, এখানে মানে অবশিষ্ট কিছু নাই, এই যে বিদ্যমান এখানে কিছুর ওই যে জুম করে যেটা বলছেন, জুম করে দেখাতে ওইটা মানে ওখানে মানে ওখানে কিছুর একটা অভাব আছে, ওখানে কিছুই নেই। তো এইটার মধ্যে আমরা সূক্ষ্ম মানে কোন সাধক সূক্ষ্ম জায়গার মধ্যে মনটাকে স্থির করে রাখার পরে, তো এখন উনি কি করছে এখানে ওই তৃতীয় এই যে বিজ্ঞান অনন্ত আকিঞ্চা, এটা বিজ্ঞানকে যখন উনি মানে চিন্তা করতে 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 ওনার যখন ধ্যান করতে করতে যখন মন আরো আরো বেশি মানে তৃতীয় রূপ ধ্যান এটা করার পরে চিত্তকে আরো আরো বেশি সূক্ষ্ম অবস্থায় দৃঢ় স্থির মন শান্ত করে যখন ফেলছে, তখন উনি ওই সংজ্ঞাকে খুঁজতেছেন, মানে এটা ওই যে সংজ্ঞা এখন যেতে বলছেন মানে এটা ওখানে কি আছে মানে নাই এটা দেখার জন্য। তো উনি ওইটাকে যখন আরো সূক্ষ্ম অবস্থায় চোখে এমন অবস্থায় মানে নিয়ে গেছে যাতে ওখানে দেখতেছে যে এখানে তো সঙ্গ তো মানে এখানে সঙ্গ আছেও আবার নাইও, এই যে এই ধরনের বানতে মানে বলা যাচ্ছে না, আছে যে বলা যাচ্ছে না, আবার নাইও বলা যাচ্ছে না বানতে। নিবেন বাবু খুব ভালো করে খেয়াল করেন, বুঝার খুব কাছাকাছি আছেন, বেশি দূরে না একদম। যেহেতু আগেরগুলো বুঝে আসছেন, এটা একেবারে কোনো ব্যাপার না। হ্যাঁ, উপাসক পুতুল বাবু আশা করে বুঝে গেছেন এত দূরের মধ্যে। উপাসক জ্ঞানশ্রী সিংহ আছেন? বাদটা এটা এরকম আর কি, একটা জিনিস গণ ওটাকে তরল করলে একটু পাতলা হয়, আবার এটাকে একটু পাতলা করা যায় একটু পাতলা হয়, শুকনো হয়ে যায় এরকম না? হ্যাঁ, একটা পানিকে আপনি গরম দিতে দিতে এটাকে বাষ্প বানিয়ে ফেলছেন, বাষ্প হয়ে গেছে। এখন বাষ্পও প্রথম কুয়াশা আকারে থাকলে, ধোঁয়া ধোঁয়া থাকলে আপনি বাষ্পটাও দেখতে পান। আকিঞ্চায়তনের ক্ষেত্রে বাষ্পের আকারও নাই, বাষ্পের আকারও কুয়াশা ধোঁয়া ধোঁয়া ভাব ওরকম পর্যায়ে পরিস্থিতিও ছিল না। এই জন্য তিনি কিঞ্চনের বা কিছুর অভাব, বিজ্ঞানের অস্তিত্ব সম্পর্কে তিনি কিছুর অভাব বলেছেন। এটা নিয়েই ওনার ধ্যান ধারণা ছিল। এই পর্যায়গুলো ঘাটাঘাটি করতে করতে করেছে কে? বিজ্ঞানে করেছে। তাহলে বিজ্ঞান ক্রমে সূক্ষ্ম হয়ে আসতেছে না? আমার বিজ্ঞানটা প্রথম অবস্থায় স্থূল ছিল, আমাদের এখন খুব স্থূল বিজ্ঞান। যে কোনো কিছু স্থূল বিষয়গুলো আমরা দেখতেছি যে নাকের চোখের কানের, এগুলো স্থূল বিষয়গুলো আমাদের অনুভূতির মধ্যে না। আমার বিজ্ঞানটাও মোটা এখন, বুঝে গেছে? কিন্তু এই সূক্ষ্ম বিষয়ের সঙ্গে আমাদের বিজ্ঞানের পরিচয় ঘটতে ঘটতে বিজ্ঞান যেখানে যেমন যাবে সেখানে তেমন হয়, যে ওটাকে কেন্দ্র করে ওটা আমরা চক্ষু বিজ্ঞান বলতেছি, কর্ণ বিজ্ঞান বলতেছি, বিজ্ঞান স্পেশালি কোনো কিছু না। ওই বিষয়গুলোকে কেন্দ্র করে হচ্ছে যে চোখ, রূপ, ওই রূপকে কেন্দ্র করে আমাদের এই বিজ্ঞানগুলোর অস্তিত্ব। সুতরাং এখানে ওই আলম্বনটা অতি সূক্ষ্ম ছিল ওই জায়গাতেও। তাহলে বিজ্ঞানটা অত্যন্ত সূক্ষ্ম হয়ে গেছে। এখন আমার ওই অবস্থাগুলো অত্যন্ত সূক্ষ্ম হয়ে গেছে না? নাই নাই ভাব, একেবারে জিরো জিরো ভাব, খালি খালি ভাব, শূন্য শূন্য ভাব। এই শূন্য শূন্য ভাবের মধ্য থেকে যে বিজ্ঞান, যে চেতনা, যে সংজ্ঞা উৎপন্ন হবে সেটাও নাই 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 অবস্থা না। আলম্বনকে কেন্দ্র করেই যেহেতু বিজ্ঞানের অস্তিত্ব হয়,
আমাদের আগে চক্ষু বিজ্ঞান মনে আছে কি আপনাদের? চক্ষু বিজ্ঞানের পুরো অস্তিত্ব সম্পর্কে মনে আছে? ওই দেখা কার্যক্রমকে শুরু করে আমার এটা হয়েছে বিজ্ঞানটা, তখন সেটা পুরো অস্তিত্বমূলক। আর এখানে পুরো সূক্ষ্ম বিষয় থেকে এটার উৎপত্তি। বিজ্ঞান তো স্পেশাল থেকে কোথাও উড়ে এসে জুড়ে বসে না, আলম্বনকে কেন্দ্র করে এই বিজ্ঞানগুলো তৈরি হয়, সংজ্ঞাগুলো তৈরি হয়। যেহেতু আলম্বনটা এটাই পুরো 009 অবস্থার মধ্যে চলতেছে, ওটাকে কেন্দ্র করে যেটা তৈরি হবে সেটাও একই না, একই পরিস্থিতি না। বুঝছেন এখন দীপেন বাবু? পরিষ্কার হয়েছে কি এখন? যদি পরিষ্কার হয়ে থাকে তা বলেন। আর যে এই কি বলে আকিম জায়তুন থেকে যে অবস্থাটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, সেই সময় আসলে সাধক যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে গিয়ে তার যেটা ওই আকিম জায়তুনের যে বিজ্ঞানটাকে তার নাই মনে হচ্ছে সেটা আসলে তার সেখানেও মানে কিছু একটা আছে যেটা আসলে মানে নাই কিছু একটা আছে কিছু এটা একটা বলা আছে, যাচ্ছে না। এটা ঠিক বললে, এটা আমাদের আমি পূর্বেই বলেছি, এই শব্দটা নামকরণটা আমরা বুদ্ধ ভগবান আমাদেরকে ওটা সম্পর্কে প্রকৃষ্ট ধারণা হওয়ার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। নৈবসংজ্ঞা না সংজ্ঞায়িত নাম মানে আমরা এটার যথাস্বরূপ যাতে বুঝি, আমরা ব্যতিক্রম জায়গায় যেন না চলে যাই, সেজন্য নামটার মাধ্যমে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে। এটা আগে একবার ভালো করে বুঝেন, ঠিক আছে? মানে আমরা এর মধ্যে যেন গোলকধাঁধায় যেন বেজে না যাই, ও নৈব সংজ্ঞা একেবারে সংজ্ঞা নাই, এরকম যেন পুরো ধারণা আমাদের হয়ে না যায়। এখানে মাঝখানে আটকিয়ে দিয়েছেন আমাদেরকে, আছে, এই আছে এটা বলে আমাদেরকে আটকানো হয়েছে। আছে যে এটা একেবারে ঠিক, কিন্তু ওই সাধকের কাছে এটা টোটালি ওই ধারণা ওই চেতনা থাকে না, কারণ একেবারে নাই অবস্থার মধ্যেই উনি চিত্ত ধরে রেখেছেন, নাই অবস্থাকেই তিনি আলম্বন করেছেন। কুয়াশা হয়ে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে, কিচ্ছু নাই, পুরো ধোঁয়াশাও শেষ, কুয়াশাও শেষ, কিচ্ছু নাই, একেবারে সাদা হয়ে গেছে পুরো। ঠিক ওই অবস্থার মধ্যে যখন বিজ্ঞান তৈরি করে, চেতনা তৈরি করে, তাহলে ওই চেতনাটাও ওই সংজ্ঞাটাও নাই নেই হবে না? নাই বিষয়কে কেন্দ্র করে হয়েছে না ওই চেতনাটা, ওই বিজ্ঞানটা? এখন বুঝতে পেরেছেন? তাহলে বলতে ওই সাধকটা একদম মানে ওইখান থেকে উত্তীর্ণ হয়ে যাবে আর কি, ওইখান থেকে উত্তীর্ণ হয়ে অন্য মানে অন্য ইয়াতে চলে যাবে কোনখান থেকে যখন নাই ধারণাটা আসবে। ওই যে যখন নাই ধারণাটা মানে সাধকের মানে উৎপত্তি হবে আর কি। এখানে তো কোথাও উত্তীর্ণ সংজ্ঞা হয়ে আসিও কোথাও আবার যাবে না, নাইও। ওখানে তিনি বসে থাকেন। এটাই এখান থেকে উপরে এই জায়গা থেকে তিনি এজন্য ছুটতে পারেন না, ওখানে বসে থাকেন। এরপরে কিছু আছে বলে উনি জানেন না, এবং সিদ্ধার্থ গৌতমকে এরপরে আর দেখিয়ে দিতে পারেন নাই। তিনি জিজ্ঞেস করেছিলেন এরপরে কি, জিজ্ঞেস করার কারণ কি, এই 84,000 কল্পনা মহাকল্প ওই জায়গার আয়ুষ্কাল, এবং ওই জায়গার সমাপ্তি আছে, ওই জায়গার শেষ আছে, ওই জায়গার অনিত্যতা আছে। এটা সিদ্ধার্থ গৌতমের বুদ্ধ হওয়ার আগে, সম্যক সম্বুদ্ধত্ব লাভ করার আগে এটার অনস্তিত্ব দেখতে পেয়েছেন, এটার ক্ষয় দেখতে পেয়েছেন, এটার মৃত্যু দেখতে পেয়েছেন। এই লোকে যারা জন্মগ্রহণ করবে তাদের মৃত্যু দেখতে পেয়েছেন, এটা কেউ দেখতে পায় না। এটা সম্যক সম্বুদ্ধি পারমী পূরণ করার কারণে, সম্যক সম্বুদ্ধত্ব পারমী পূরণ করার কারণে এটা তিনি দেখতে পেয়েছেন বলেই জিজ্ঞেস করেছেন এরপরে আর কোনো ধ্যানের পর্যায়ে আছে কিনা। বলছে না, এটার জগতে শ্রেষ্ঠতম ধ্যান, এর উপরে আর নাই। বলছে না, আমি এতে সন্তুষ্ট না। তিনি কেন সন্তুষ্ট না, কি জন্য সন্তুষ্ট না, এটা আর কাউকে বুঝাইতে পারেন নাই। কেন?
এই জায়গাটা তিনি কেউ আর দেখতে পাচ্ছে না, এখানে যে মরে যায় ওটা এখানে মৃত্যু দেখতে পাচ্ছে না কেউ। এ পর্যায়ে যারা ধ্যানে পৌঁছেন তারা 84,000 কল্প মাপার, কল্পকে হিসাব করে শেষ করার অতটুকু শক্তি ক্ষমতা, ওই হিসাব অবস্থা ওনাদের নাই। সেজন্য এই অবস্থাটাকে তারা আমৃত্যু বলে ঘোষণা করেন। এই জন্য ওনারা ওখান থেকে আর সরেন না। সিদ্ধার্থ এবং সেই সাধকগণের মধ্যে তফাৎ, ব্যবধান এটাই যে তিনি সেখানে গিয়ে মৃত্যু দেখতে পেয়েছেন, শেষ দেখতে পেয়েছেন, সমাপ্তি দেখতে পেয়েছেন। আর সমাপ্তির পরে আবার অনিশ্চয়তা দেখতে পেয়েছেন। অমা অনিশ্চয়তা হইলে এটা আবার সুখ কেমনে হইল, স্বস্তি কেমনে হইল। এখান থেকে আবার ওনার নির্বাণ যাত্রা শুরু। উপাসক একদম পরিষ্কার হয়েছেন আপনি? আচ্ছা, আলম্বনকে ভিত্তি করে মানবিক বিজ্ঞান উৎপন্ন এরকম না? বিজ্ঞান বা চিত্ত চেতনা আলম্বনকে আলম্বনকে ভিত্তি করে এটা তৈরি হয়। আর আলম্বনেরই যেহেতু এই অবস্থা, কি অবস্থা? অবস্থা শূন্য অবস্থা মানতে। হ্যাঁ, আমি ওখানে আকিঞ্চর মধ্যেই কিছু নাই হিসাবে ইয়া করতে গিয়ে ওখানে ওরকম তৈরি হয়ে গেছিল আমার চেতনাটা, আমার বিজ্ঞানটা। হ্যাঁ, এখন সেই সূক্ষ্ম জায়গাকে আমি যখন দেখা শুরু করলাম, এর সূক্ষ্মের মধ্যে আরো সূক্ষ্ম চলতেছে। এখন সূক্ষ্মকে আরো সূক্ষ্ম থেকেও আরো সূক্ষ্ম পর্যায় যখন দেখতে গেল, একেবারে পুরো অস্তিত্বহীন অবস্থা। এটাই। যাই হোক, আমরা এদূর বুঝতে পেরেছি এটা কম না। যাদের আরো খুব ভালো করে বুঝতে ইচ্ছা করতেছে, আপনারা বারবার ক্লাসগুলো টেনে টেনে দেখবেন, আরো বুঝতে পারবেন ক্রমান্বয়ে। আমরা বাকিগুলো পড়লে, হ্যাঁ বলে শুদ্ধবাস ব্রহ্মলোক বা শুদ্ধ বাসের মধ্যে যারা জন্ম নেবেন না, আসবেন না, তারা শুদ্ধ বাসে অবস্থান করে, এটা কোনটা অন্ত? এগুলো অনাগামী, এটা অনাগামী গণের জন্য বরাদ্দ শুদ্ধবাস ব্রহ্মলোক। আমাদের আছে, পড়াগুলো আছে আমাদের। হ্যাঁ, আমরা পরে এগুলো পাবো। শুদ্ধবাস ব্রহ্মলোকগুলো নির্দিষ্ট সত্যগণের, সবাই এখানে উৎপন্ন হবেন না, শুধুমাত্র অনাগামীগণ। উপাসক দিবেন বাবু, তারপর থেকে শেষ করা যাবে এটা নাকি? আর অনেক বাকি আছে এখানে। তাইলে কালকে করি আমরা বাকি অংশ। হ্যাঁ, প্লিজ। আজকের আলোচনাটা পুরা এই ধারণ করে রাখতে হবে, মনে রাখতে হবে। প্রয়োজনে ক্লাস শুরুর আগে আজকের ক্লাসটা আরেকটু করে দেখে নিলে এরপর কালকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাড়ি সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।